আঙ্কেল, বাড়িতে অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। আপনি আন্টিকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন দেশে চলে আসুন। আজ পারলে আজ, আর যদি এক্ষুনি পারেন তাহলে এক্ষুনি চলে আসুন। সুমির কথা শুনে এবার থেকে ফরহাদ হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে বসলেন। কি হয়েছে সুমি? আমাকে সব খুলে বলো আগে। আঙ্কেল, নেত্র ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছে, আর তৃপ্তিও গ্রামে চলে গেছে। নেত্র ভাইয়া আর তৃপ্তির মধ্যে বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছে। দুজন দুজনকে ভুল বুঝে দূরে সরে গেছে। আপনি আন্টিকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসুন। আর একটা কথা আঙ্কেল, তৃপ্তির কাছে বা ওর আব্বুর কাছে এখন ফোন দিয়ে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, কিচ্ছু বলবেন না। আপনারা দেশে আসলে নিজেরাই সব বুঝতে পারবেন। কি? এই কয়দিনের মধ্যে এত কিছু হয়ে গেছে? এই জন্য নিদ্রর ফোন অফ পাচ্ছি, তৃপ্তির ফোনেও কল যাচ্ছে না। আমি ভেবেছিলাম আজ বজলুরকে কল করব। না না আঙ্কেল, ওনাকে এখন কিছু বলবেন না। আপনি দেশে যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। আচ্ছা, তুমি একটু বাড়ির দিকে খেয়াল রেখো। আমরা আজই দেশে আসছি। ঠিক আছে আঙ্কেল, রাখছি তাহলে এখন। আপনার যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এই বলে সুমি কল কেটে দিল। এদিকে ফরহাদ চিন্তিত হয়ে পড়লেন। আমেনা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ফরহাদ বসে না থেকে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ওনার পিএ কে কল করলেন। পিএ কে দেশে আসবেন বললেন ফরহাদ। এরপর কল কেটে আমেনাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। দেশে ফিরে আসার কথা শুনে আমেনা অবাক হয়। সবেমাত্র 8 বা 9 দিন হয়েছে তারা এখানে আসছে, আর এখনই আবার দেশে চলে যাবে। নিদ্রার বিষয়টা এড়িয়ে যায় ফরহাদ। অফিসের কাজ আছে বলে চালিয়ে দেয়। আমিনা আর ফরহাদের কথার উত্তরে কিছু বলে না। অভিমান হয়েছে ওনার। সারাদিন এত কাজ কাজ করে থাকে, এখানে একটু রেস্ট নিয়ে আসলো, তাও আবার কাজের জন্য দেশে ফিরতে হবে। আমিনা কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। তোর কি হয়েছে বলো তৃপ্তি? বাড়িতে আসার পর থেকে তোকে কেমন যেন লাগছে। সামিয়ার কথা শুনে ঘাড় বাঁকা করে সামিয়ার দিকে তাকালো তৃপ্তি। এরপর ভ্রু নাচিয়ে বলল, আমার আবার কি হবে? তুই আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস। তোকে আগের মতো একদমই দেখাচ্ছে না। সারাক্ষণ চুপচাপ হয়ে থাকিস। কিছু বললেই হ্যাঁ বল, শুনছি। এর থেকে বেশি এক টাকা কথাও বলিস না তুই। কি হয়েছে তো শোনা, আমাকে বল। শেষের কথাটা বলে তৃপ্তিকে নিজের কাছে টেনে আনলো সামিয়া। তৃপ্তি আর নিজেকে সামলাতে পারলো না, হুমড়ি খেয়ে সামিয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলো। সামিয়া থমথমে খেয়ে গেল তৃপ্তির এমন কাণ্ড দেখে। ছোট থেকে একসাথে বড় হয়েছে, মেয়েটাকে কখনো এমন ভাবে কাঁদতে দেখেনি সামিয়া। তৃপ্তির মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে সামিয়া বলল, দেখ বেষ্টু, কষ্টের কথা মনে রাখিস না, তাহলে আরো অনেক কষ্ট পাবি। কষ্টের কথা মানুষের সাথে বললে একটু কষ্টটা হালকা হয়। এখন কান্না থামা প্লিজ, তোর কান্না আমার সহ্য হচ্ছে না। সে আমাকে ধোকা দিয়েছে সামিয়া। যার জন্য সব ছেড়ে দূর দেশে তার জন্য গিয়েছি, আর সেই আমাকে ধোকা দিয়েছে। ফুপিয়ে বলে উঠলো তৃপ্তি। সামিয়া কিছুটা বুঝতে পারলো, কিন্তু কি নিয়ে ধোকা দিবে বুঝতে পারছে না সামিয়া। মানুষটাকে দেখে তো একদম মনে হয়নি এরকম। কি হয়েছে আমাকে সব খুলে বল, দেখি আমি কিছু করতে পারি কিনা। তোর কিছু করতে হবে না, আর আমি চাইও না এই ধোকাবাজের কাছে যেতে। কথাটা বলে সামিয়াকে ছেড়ে সোজা হয়ে বসলো তৃপ্তি। সামিয়া তৃপ্তির ডান হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না বা করবো না, তুই এখন আমাকে সব খুলে বল। সামিয়ার শান্ত কণ্ঠের কথায় তৃপ্তি উদাস হলো। মেঝেতে চোখ রেখে ধীরে ধীরে সব খুলে বলল সামিয়াকে। আপনার বেস্ট ফ্রেন্ড, আপনি আপনার বাবা মার কাছে যেটা শেয়ার করতে পারেন না, সেটা কিন্তু ঠিকই বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবেন। তৃপ্তিও তার বেস্ট ফ্রেন্ড সামিয়াকে সব বলছে। জানিস সামিয়া, আমি যখন বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি, তখন কলিজাটা ওখানে ছিঁড়ে ফেলে আসছি। বাড়ি থেকে বেরোনোর সময় বারবার পেছনে ফিরে তাকিয়েছি, এই বুঝি সে এসে আমাকে জড়িয়ে ধরবে, আমার কাছে অসহায় মুখ করে ক্ষমা চাইবে। কিন্তু সে তার কিচ্ছুই করেনি। তার দেহের জ্বালা মিটিয়ে পড়ে পড়ে ঘুমিয়েছিল। কি কারণে ওখানে থাকবো বলতে পারিস? এখন শুধু তার দেহের ভোগ বস্তু হয়ে থাকতে হতো। যাই হোক, আমি এখন বাড়িতে চাই। 10টা বেজে গেছে। সেই সকালে আসছি তোদের বাড়িতে। এখন বাড়িতে না গেলে নিশ্চয়ই আম্মু বকা দেবে। এই বলে তৃপ্তি বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর আবারও কি মনে করে যেন পিছনে ফিরে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর আল্লাহর দোহাই লাগে সামিয়া, তুই এই কথাগুলো কাউকে বলবি না। আর কেউ আমার বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে তাকেও কিছু বলবি না। এমনকি তোর বিয়ে মানে রাহুল ভাইয়াকে কিছু বলবি না। এই বলে তৃপ্তি
সামিয়ার রুম থেকে বেরিয়ে গেল আর সামিয়া হতভম্ব হয়ে বসে রইল। তৃপ্তির কথাগুলো তার মাথা খেলা করতে লাগলো, কিন্তু এমন কাজ করতে পারে বলে সামিয়ার মনে হচ্ছে না। কিন্তু তৃপ্তির কথাও সামিয়া ফেলতে পারছে না। মেয়েটা যেভাবে নিজেকে পরীক্ষা করেছে এভাবে তো না। সামিয়া আর কিছু ভাবতে পারছে না। একবার ভেবে নিল রাহুলকে কল করবে সামিয়া, কিন্তু তৃপ্তি তো তাকে আল্লাহর দোহাই দিয়ে গেছে। ভেবেই ফোনটা পাশে ফেলে বেডের উপর টান টান হয়ে শুয়ে পড়লো সামিয়া। নিজের বেস্ট ফ্রেন্ডের কষ্ট মেনে নিতে কষ্ট হচ্ছে সামিয়ার। রাত 11টা বাজে। ফরহাদ আর আমিনা সোফার উপর বসে আছে। পাশের সিঙ্গেল সোফায় সুমি বসা। একটু দূরে দাঁড়িয়ে দারওয়ান মাথা নিচু করে আছে। সুমি ফরহাদের দিকে তাকিয়ে বলল, এই নিন আঙ্কেল, নিদ্র ভাইয়ার ফোন। আর এই হলো 2টা কাগজ। উপরের কাগজটা পড়ার দরকার নেই, ওটা ভাইয়া তৃপ্তির জন্য লিখেছে হয়তো। নিচের কাগজটা পড়ুন। সুমির কথা শুনে আমিনা ফরহাদ আর সুমির মুখের দিকে তাকাচ্ছে। ফরহাদ সুমির হাত থেকে কাগজ দুটো নিল। সুমি আবারও বলে উঠল, আজ 1 সপ্তাহ হয়ে গেছে। আমি ভেবেছিলাম নিদ্র ভাইয়া তৃপ্তি গ্রামে গেছে, কিন্তু আজ সকালে যখন দারোয়ান চাচা আমাকে জিজ্ঞেস করলো আপনাদের ফোন করতে, তখন আমার সন্দেহ হয়। আমার বাড়ির ভিতর গাড়িও দেখতে পাই, কিন্তু এই গাড়িটা তৃপ্তি নিয়ে গিয়েছিল। দারোয়ান চাচা নিজে চোখে দেখেছেন। আর নিদ্র ভাইয়া রাত প্রায় 11টা বাজে বাসা থেকে বেরিয়ে যায়। আমি ঠিক বলছি তো, দারোয়ান চাচা? শেষের কথা দারোয়ানের দিকে তাকিয়ে বলল সুমি। দারোয়ান মাথা তুলে সবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, ম্যাডাম ঠিক বলেছে। ছোট স্যার রাতে বেরিয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম তিনি কোথায় যাচ্ছেন। উনি আমারে বললেন একটু সুখের আশায়, অজানা কোনো শহরে। মানে কি বলছো তোমরা এসব? আমার ছেলে কোথায় গেছে? দারোয়ানের কথা শেষ হতে চিৎকার করে ওঠে আমেনা। এরপর ফরহাদের হাত থেকে দ্বিতীয় কাগজটা নিয়ে ভাঁজ খুলে পড়া শুরু করলো আমেনা। কাগজে লেখা, মম, ভেঙে পড়ো না, জানি কষ্ট পাবে খুব যখন শুনবে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে গেছি। তবে মম, এতটুকু বিশ্বাস রাখো, সুইসাইড করবো না। বাংলার অজানা কোনো শহরে থাকবো, একটু শান্তিতে ঘুরতে যাচ্ছি। আসল কথা আসে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মম। নিজের অজান্তে আমার কলিজা আঘাত করে ফেলেছে। ভুলে নেশা করে ফেলেছি রাতে। সে রাতে ওর সব ছিনিয়ে নিয়েছি আমি। অসুরের মতো এর উপর ঝাঁপিয়ে পড়েছে। অবশ্য আমার তখন হিতাহিত জ্ঞান ছিল না। পরের দিন পিঠে জ্বালা অনুভব হতে ঘুম ভেঙে যায়। ধরফরে শোয়া থেকে উঠে আমি আয়নায় নিজেকে দেখে ঘৃণা হচ্ছিল। মেয়েটা কত চেষ্টা করেছে আমার থেকে ছোটার জন্য। নিজের গায়ে অসংখ্য নখের আঁচড় দেখে বুঝতে পারি। কিন্তু মম, বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি তো ওকে নিয়ে শেষ শোকে থাকতে চেয়েছিলাম। রাগ হচ্ছিল নিজের উপর। ভুলে রুমের মধ্যে থাকা ড্রিঙ্কস আবার খেয়ে ফেলে নিজেকে সামলানো তাই হয়ে পড়েছিল। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। নিজেকে যথাসম্ভব শক্ত রাখার চেষ্টা করছি, কিন্তু পারিনি। ওয়াশরুম থেকে বেরোনোতেই তৃপ্তি এসে আমার সামনে দাঁড়ায়। মেয়েটার উস্কো খুস্কো চুল, চোখ ভরা পানি, কেমন যেন আরো মাতাল করে তুলেছিল। নিজেকে আর ধরে রাখতে পারিনি, আবারও ডুব দিয়েছি ওর মাঝে। কিন্তু মম, আমি জানতাম না যে ও আমাকে পরীক্ষা করতে এসছে। মেয়েটা বাচ্চা না মম, আমার ভালোবাসা পাবার জন্য এমন বাচ্চাদের মতো থেকে ধীরে ধীরে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। এখন শুধু এতটুকুই বলবো, ও যেহেতু আমাকে না বলছে চলে গেছে, সেহেতু ওকে ওর মতো থাকতে দাও। ওকে আমি যে বাড়ি থেকে চলে আসছে এটা বলার দরকার নেই। একটু কষ্টটা দূরে কোথাও ফেলে ঠিকই আবার আমি তোমার কাছে ফিরে আসবো। টেক কেয়ার, নিজের যত্ন নিও। আর আমি যা বলেছি তা মনে রেখো। ওকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই। এতে তোমার একমাত্র জান। কাগজটা পড়ে হু করে কেঁদে উঠল আমেনা। ফরহাদ আমেনাকে শান্ত করার চেষ্টা করলো। তখনই বাসার মধ্যে হুড়হুড়ি করে সাব্বির, রাহুল, জ্যাক, সুজন আর রাশেদ প্রবেশ করলো। মূলত সুমি একটা মেসেজ দিয়েছে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে। সেই মেসেজ দেখে সবাই ছুটে আসে। আমেনা চিৎকার করে কেঁদে উঠলেন। আমার ছেলেকে ফিরে এনে দাও ফরহাদ। আর কত কষ্ট ভোগ করবে ছেলেটা? আমার এতটুকু ছেলেটা এই পর্যন্ত কত কষ্ট সহ্য করছে। আমার ওদেরকে একা রেখে যাওয়া ঠিক হয়নি। আমেনা হাই হতাশ হয়ে পড়লেন। একটাই ছেলে, তারও যদি এই অবস্থা হয় তাহলে কি করে মেনে নেবে পিতামাতা? ফরহাদ আমেনাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু আমেনা হাই হতাশ করতেই জ্ঞান হারান। ফরহাদ, রাশেদ আর সুজন মিলে আমেনাকে ধরাধরি করে রুমে নিয়ে আসেন। সুমির থেকে এখানে এসে সব শুনেছে সবাই। একটা ভুলে কত বড় ক্ষতি হয়ে গেছে এখন বুঝতে পারছে সবাই। নিদ্রকে যে কোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে আনবে বলেছে নিদ্র সব বন্ধুরা। ফরহাদকে সান্ত্বনা দিয়ে সবাই বেরিয়ে পড়ে। মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপে, টুইটারে
সব জায়গায় নিড্র পিক দিয়ে দেয় সবাই। কলেজ ভার্সিটির সব স্টুডেন্টের কাছেও পিক দিয়ে দেয়, যেখানে নিদ্রকে দেখবে সাথে সাথে যেন তাদেরকে জানায়। নিদ্র সব বন্ধুরা বলে দিয়েছে। দেখতে দেখতে প্রায় 3টা মাস পেরিয়ে গেছে। এই 3 মাসে নিদ্রকে অনেক খুঁজেছে সবাই, কিন্তু কোথাও পায়নি। পুলিশের কাছে মিসিং রিপোর্ট পর্যন্ত করেছে ফরহাদ, কোনো লাভ হয়নি। আমিনা অনেক ভেঙে পড়েছেন। ফরহাদ নিজেকে যথাসম্ভব শক্ত রেখেছেন। এই মুহূর্তে ওনার ভেঙে পড়া ঠিক হবে না। নিদ্র সব বন্ধুরা এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে নিদ্রর। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ যদি নিজে থেকে চলে যায় তাহলে তাকে খুঁজে বের করা অনেক মুশকিল। এদিকে তৃপ্তি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। কারোর সাথে ঠিক মতো কথা বলে না, একেবারে চুপচাপ হয়ে গেছে। পড়ালেখা আপাতত অফ আছে। সালমা মেয়ের এমন দশা দেখতে পাচ্ছেন না। তার পরিপূর্ণ হাসি খুশি মেয়েটা এখন কেমন রোগা টাইপের হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। আগের থেকে কেমন যেন আরো শুকিয়ে গেছে। আজ সামিয়া অনেক কষ্টে তৃপ্তিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে একটা পার্কে। তৃপ্তি তো বাড়ি থেকে বেরোতেই চাচ্ছিল না। সালমা জোর করে পাঠিয়েছেন সামিয়ার সাথে। পার্কে পাশাপাশি দুইজন বেঞ্চের উপর বসে আছে। সামিয়া তৃপ্তির ডান পাশে বসা। বেলা 11টা বাজে। সামিয়া তৃপ্তির ডান হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, তুই তো ভাইয়াকে ছেড়ে চলে আসছিস, তাহলে এখন নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? সামিয়ার কথার জবাবে তৃপ্তি কিছু বলল না। সে চুপ করে সামনে তাকিয়ে পাথরের ন্যায় বসে রইল। সামিয়া দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, তুই কি তা ঠিক করেছিস? নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? ভাইয়া সামিয়া পুরো কথা শেষ করতে পারল না। তার আগে তৃপ্তি চিৎকার করে উঠল, আমার এসব আর শুনতে ভালো লাগছে না সামিয়া। সে কেমন মানুষ বলতো? একটা বারও আমার খোঁজ নিল না। তার নিজের মধ্যে কি বিন্দু মাত্র অপরাধবোধ কাজ করে না? আমি না হয় তাকে ছেড়ে চলে আসছি, কিন্তু সে যদি আমাকে ঠিকই ভালোবাসতো তাহলে একবার হলো আমার পিছু আসতো। কই, একবারও তো এসে দেখেনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আজ 3 মাস পেরিয়ে গেছে সামিয়া। 1-2টা দিন নয়, 3 মাস মানে 90টা দিন। কই, একটা বারের জন্য কল করে একটু খোঁজ নিল না। কথাগুলো বলে আবার ধপ করে বেঞ্চে বসে পড়ল তৃপ্তি। সামিয়া নিজের বুকে হাত দিয়ে জোরে জোরে দুবার শ্বাস ছাড়লো। আচমকা ইমি চিৎকার করে ওঠে। ভয় পেয়ে গেছে সামিয়া। আশেপাশে মাথা ঘুরিয়ে তাকালো সামিয়া। পার্কে থাকা বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। সামিয়া মাথা সামনে ঘুরিয়ে রিন্দি নিয়ে বলল, এত জোরে চিৎকার করার কি আছে? একটু দূরে কথা বলতে পারতি না? আমি তো অল্পের জন্য হার্ট অ্যাটাক করতাম। তৃপ্তি দাঁত কটমট করে তাকালো সামিয়ার দিকে। বিরক্ত লাগছে তার খুব। মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে। অনেকদিন পর চিৎকার করেছে সে, এই জন্য হয়তো। সামিয়ার শুকনো ঢোক গিলে তৃপ্তির থেকে চোখ নামিয়ে নিল। কিছু সময় আবারও চুপচাপ। হঠাৎ তৃপ্তি ডান হাত দিয়ে সামিয়ার বাম হাত থাবা দিয়ে খামচি মেরে ধরলো। সামিয়া চমকে উঠে তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মুখে তৃপ্তির কোনো মতে বলল, সামিয়া, বমি আসছে। এই সময় বমি আসবে কেন? শরীর খারাপ লাগছে? দেখি ওদিকে চল। এই বলে তৃপ্তিকে বসা থেকে তুলে পার্কের এক পাশে খোলা জায়গায় নিয়ে আসলো সামিয়া। তৃপ্তি মুখের উপর থেকে নিকাব সরিয়ে হড়বড় করে বমি করতে লাগলো। সামিয়া কি করবে বুঝতে পারছে না। সে 2 হাত দিয়ে তৃপ্তির মাথা চেপে ধরলো। কিছু সময় পর তৃপ্তির বমি বন্ধ হলো। সামিয়া তৃপ্তিকে বসিয়ে রেখে একটা পানির বোতল কিনে আনলো। এরপর তৃপ্তিকে ফ্রেশ হতে বললো। তৃপ্তি মুখ কুলি করে মুখে একটু পানি দিল। সামিয়া পাশ থেকে বলে উঠল, চল আমার সাথে। তৃপ্তি অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বলল, এখন কোথায় যাব? এখন আর কোথাও যাব না। আমি এখন বাড়িতে যাব। শরীরটা কেমন যেন করছে। তুই চুপচাপ আমার সাথে চল, একটা কথা বলবি না। আমার কেন যেন কিছু একটা সন্দেহ হচ্ছে। এই বলে সামিয়া তৃপ্তির হাত ধরে নিয়ে যেতে লাগলো। তৃপ্তিও আর কোনো কথা বলল না। সামিয়ার কথার উপরে এখন সে কিছুই বলতে পারবে না, ভালো করেই জানা। পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিল সামিয়া। সেই রিক্সা করে 10 মিনিট পর একটা হসপিটালের সামনে এসে দাঁড়ালো তারা। তৃপ্তি অবাক দৃষ্টিতে হসপিটালের দিকে একবার, আবার সামিয়ার দিকে একবার তাকালো। সামিয়া তৃপ্তির দিকে তাকিয়ে বলল, রিক্সা থেকে নাম, এখানে আমার মাধব ভাইয়ের বউ আছে, মানে আমার ভাবি, তার সাথে দেখা করতে আসছি। কথাটা বলে সামিয়া রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। তৃপ্তি রিক্সা থেকে নেমে সামিয়ার সাথে হাঁটা ধরলো। সামিয়া তৃপ্তির হাত ধরে হসপিটালের ভিতর একটা কেবিনের সামনে এসে দাঁড়ালো। দরজায় নক করতে ভিতর থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, কামিং। সামিয়া তৃপ্তিকে নিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো। মেয়েটি সামিয়াকে দেখে বলে উঠল, আরে সামিয়া,
কেমন আছো হঠাৎ এখানে? এই তো রূপা ভাবি, ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বসো, দাঁড়িয়ে আছো কেন? রূপার কথা মতো সামিয়া আর তৃপ্তি দুটো চেয়ার টেনে বসলো। রূপা তৃপ্তির দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সামিয়া তা দেখে বলে উঠলো, আরে ভাবি, এ আমার বেস্ট তৃপ্তি, আমি যার কথা তোমাকে বলেছিলাম। ওহ, আমি তো চিনতেই পারিনি। হ্যালো তৃপ্তি, কেমন আছো? তৃপ্তি সামিয়ার দিকে এক পলক তাকালো, এরপর রূপার দিকে আবারও তাকিয়ে বলল, ভালো। আচ্ছা ভাবি, আমি এখানে যে জন্য আসলাম, আসলে আমার বেস্ট কয়েকদিন ধরে ঠিকমতো কিছু খেতে পারছে না। আসলে রুচি হচ্ছে না ওর খাবার, আর দিন দিন ও কেমন যেন হয়ে যাচ্ছে। একটু দেখুন না ভাবি। সামিয়ার কথা শুনে তৃপ্তির চোখ গোল গোল করে সামিয়ার দিকে তাকালো। সে তো ভেবেছিল সামিয়া শুধু রূপার সাথে এমনি দেখা করতে আসছে, কিন্তু এখন দেখছে তাকে ডক্টর দেখাতে নিয়ে আসছে। তৃপ্তি সামিয়ার থেকে চোখ নামিয়ে বলল, আমি ঠিক আছি সামিয়া, আমার কিচ্ছু হয়নি। তুই চুপ থাক, কথা বলবি না একটু। তৃপ্তির কথা শুনে ধমকে ওঠে সামিয়া। তৃপ্তি চুপ মেরে যায়। সামিয়া রূপার দিকে আবারও তাকিয়ে বলল, ভাবি একটু দেখুন প্লিজ, আমাদের আবার তাড়াতাড়ি যেতেও হবে। ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। এই বলে রূপা তৃপ্তির দিকে তাকালো, এরপর বলল, তোমার কেমন লাগে, মানে এখন তুমি কেমন ফিল করছো? সত্যিটাই বলবে, কারণ এখানে মিথ্যে বললে তোমার সমস্যা হতে পারে। রূপার কথা শুনে তৃপ্তি এক পলক রূপার দিকে তাকালো, এরপর আবারও মাথা নিচু করে বলল, ঠিকমতো কিছু খেতে পারছি না, যা খেতে যাই তাই বিরক্তি লাগছে। ভেতর থেকে কেমন বমি আসে খাবার দেখলে, তার উপর কয়েকবার বমিও করেছি। তৃপ্তির কথাগুলো শুনে রূপা কেমন করে যেন তাকালো তৃপ্তির দিকে, এরপর আবারও সামিয়ার দিকে তাকিয়ে রূপা চোখ তৃপ্তিকে ইশারা করে বলল, ও কি ম্যারেড, মানে বিবাহিত? রূপার কথা শুনে সামিয়া কি বলবে বুঝতে পারছে না। রূপা সেদিকে পাত্তা না দিয়ে বসা থেকে উঠে তৃপ্তিকে বলল, তুমি আমার সাথে আসো, আর সামিয়া তুই এখানেই বসে থাক। এই বলে রূপা হাঁটা ধরল। তৃপ্তি কিছু বুঝতে পারছে না। সামিয়া চোখ গরম করে তৃপ্তির দিকে তাকাতে তৃপ্তি বলে উঠল, আরে ভাই, যাচ্ছি তো, এভাবে তাকানোর কি আছে, হাজো। এই বলে তৃপ্তি বসা থেকে উঠে রূপার পিছু পিছু চলে গেল। সামিয়া বসে বসে তৃপ্তির ফোন চালাতে লাগলো। যেহেতু এখনো তার নিজের ফোন হয়নি, সেহেতু এখন তৃপ্তির ফোন এসে চালাচ্ছে। কিছুক্ষণ পর রূপা তৃপ্তিকে নিয়ে আবারও কেবিনে আসলো। রূপার মুখটা চিন্তিত লাগছে। সামিয়া তা দেখে বলল, কি হয়েছে ভাবি? রূপা চেয়ারে বসতেই প্রশ্ন করলো সামিয়া। তৃপ্তি সামিয়ার পাশে চেয়ার টেনে বসলো। রূপা সামিয়ার দিকে তাকিয়ে বলল, বললি না তো ওর কি বিয়ে হয়ে গেছে? সামিয়া দ্বিধার মধ্যে পড়ে গেল। কি বলবে? তৃপ্তি সামিয়ার দিকে একবার তাকাচ্ছে, আবারও রূপার দিকে তাকাচ্ছে। রূপা দু হাত টেবিলের উপর তুলে বলল, ও প্রেগনেন্ট সামিয়া, প্রায় 2 মাসের উপরে হয়েছে। হোয়াট? রূপার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল সামিয়া। তৃপ্তির চোখ বড় বড় করে রূপার দিকে তাকালো। ডান হাতটা আপনা আপনি পেটে চলে গেছে তার। চোখ দুটো চিকচিক করছে তৃপ্তির। হয়তো এখনই অশ্রুকণা বেরিয়ে আসবে। ঠিক তাই হলো। চোখ দুটো দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তৃপ্তি নিজেও বুঝতে পারছে না তার মধ্যে কি চলছে। সে কি খুশিতে কাঁদছে নাকি দুঃখে? সে মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছে, এটা ভেবে তার ভিতর কি চলছে বা কি করবে বুঝতে পারছে না। অনুভূতি কিভাবে প্রকাশ করবে সেটাও বুঝতে পারছে না। সামিয়া কিছু বলতে যাচ্ছিল, তৃপ্তি টান দিয়ে সামিয়াকে চেয়ারে বসিয়ে দিল। এরপর রূপার দিকে তাকিয়ে বলল, আমার বিয়ে 3 মাস হয়েছে ভাবি। তৃপ্তির কথা শুনে রূপার মুখে হাসি ফুটল। এতক্ষণ মেয়েটার জন্য টেনশন হচ্ছিল রূপার। আর সামিয়া যেভাবে হোয়াইট বলে চিৎকার দিয়ে উঠেছে। কংগ্রেস তৃপ্তি, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়ম করে খাবে, আর এখন থেকে একটু দেখে শুনে চলবে। খাবার খেতে এই সময় মনে চাইবে না, কিন্তু তোমাকে জোর জোর করে খেতে হবে। ভাবি একটা কথা বলতাম, 2 বার সম্পর্ক হওয়ার পর কোনো মেয়ে কি প্রেগনেন্ট হয়ে যেতে পারে? হঠাৎ এমন প্রশ্ন? রূপা সামিয়ার দিকে কেমন করে যেন তাকিয়ে বলল। সামিয়া থতমত খেয়ে বলল, আরে ভাবি, এমনি বললাম। হয়েছে, আমি বুঝতে পারছি। ঠিক মতো একবার সম্পর্ক হলেই হয়। এখনো তো বিয়ে করিসনি, আগে বিয়ে কর, তারপরে হাড়ে হাড়ে সব বুঝিয়ে দেব ননদিনী।
রূপা সামিয়াকে চোখ মেরে বলল। সামিয়া মাথা নিচু করে নিল। রূপা মুচকি হেসে উঠল। এরপর তৃপ্তিকে অনেক ধরনের ট্রিপস দিল রূপা। একজন গর্ভবতী মায়ের কি কি করণীয় বেশ কয়েকটা নিয়ম তৃপ্তিকে বলে দিল রূপা। তৃপ্তি শুধু চুপচাপ শুনছিল। সামিয়া অবাক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। হসপিটাল থেকে বেরিয়ে একটা সিএনজিতে উঠে বসলো তৃপ্তি আর সামিয়া। সিএনজি আপন গতিতে চলতে লাগলো। আমার সন্দেহ সঠিক প্রমাণিত হলো, কিন্তু তুই এখন কি করবি তৃপ্তি? নিদ্র ভাইয়া কি এখন তোকে মেনে নেবে যদি তোকে ভুল বুঝে? তৃপ্তি উদাস নয়নে সামনের দিকে তাকিয়েছিল। সামিয়ার কথা শুনে বুক কেঁপে উঠলো তার। পরক্ষণে তৃপ্তি চোখ দুটো বুঝে বলল, তার মেনে নেওয়াতে আমার আর কিচ্ছু যায় আসে না সামিয়া। আমার সন্তানকে আমি সামলাতে পারবো। কি বলছিস এসব তুই? জীবন যতটা সহজ ভাবছিস ততটা সহজ নয়। এই সমাজ একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট শুনলে কিভাবে তাকাবে বুঝতে পারছিস তুই? আমার কথা শোন দীপ্তি, চল সামনে সম্ভব তোর অ্যাবর্শনটা করিয়ে ফেলি। আর সামিয়া আর কিছু বলার আগে ঠাস করে তৃপ্তি চড় মেরে দিল সামিয়ার গালে। সামিয়া থমথমে খেয়ে গেল। চোখ মুখ লাল হয়ে উঠেছে তৃপ্তির। সামিয়া কিছু বোঝার আগে তৃপ্তি গলা চেপে ধরে বলল, আমার আর আমার সন্তানের মধ্যে কেউ আসবে না। অ্যাবর্শন তো দূরের কথা, যে আমার সন্তানের দিকে নজর দিবে তাকে আমি খুন করব। ভুলো আর এই জঘন্য জিনিসটার নাম মুখে আনবি না। সে যেভাবে আমার পেটে আসুক না কেন, আমি কেন তাকে দুনিয়া আসতে দেব না? সে দুনিয়াতে আসবে, হ্যাঁ আমার সন্তান আসবে সামিয়া। বলতে বলতে সামিয়ার গলা ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল তৃপ্তি। মেয়েটার ব্যবহার সামিয়া কিছু বুঝতে পারছে না। এই ডাকছে তো এই আবার কাঁদছে। সারা রাস্তা ফুপিয়ে ফুপিয়ে কাটিয়ে দিল তৃপ্তি। সামিয়া শুধু দু হাতে জড়িয়ে ধরেছিল তৃপ্তিকে। চেয়ারম্যান বাড়ির গেটের সামনে এসে সিএনজি দাঁড় করালো ড্রাইভার। তৃপ্তি আর সামিয়া সিএনজি থেকে নেমে দাঁড়ালো। সামিয়া পার্স থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে তৃপ্তি সামিয়াকে বলল, আম্মুকে ভুলো এই বিষয়ে কিচ্ছু বলিস না সামিয়া। আমি জানি আম্মু তোকে জিজ্ঞাসা করবে, জানার চেষ্টা করবে আমি এমন হয়ে গেছি কেন। বিশ্বাস কর, আজকের পর থেকে আমি ঠিক মতো চলবো। তুই প্লিজ আম্মুকে কিচ্ছু বলিস না, তোর আল্লাহর দোহাই লাগে। সামিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল তৃপ্তি। সামিয়া তৃপ্তিকে সাই দিল। সে যে কিছু বলবে না। তৃপ্তি মুচকি হেসে সামিয়াকে জড়িয়ে ধরলো। এরপর সামিয়া কানের কাছে মুখ নিয়ে বলল, সরি বেস্টু তখনকার জন্য। আর এখন বল, আম্মুর থেকে কত টাকা নিয়েছিস? মানে? থতমত খেয়ে বলল সামিয়া। তৃপ্তি আবারও মুচকি হেসে বলে উঠল, মানে আমরা বাড়ি থেকে বেরোনোর আগে তুই আমার আম্মুর থেকে এত টাকা নিয়েছিস? ও, তার মানে শালি তুই লুকিয়ে দেখেছিস? লুকিয়ে দেখার কি আছে? আমি নিচে নামছিলাম তখন দেখেছি। 2000 দিয়েছেন? এখন আছে কত? সব যাওয়ার ভাড়া মিটিয়েছে, আর খাওয়া দাওয়ার মোট 1000 গেছে। ডক্টর বিল দিন, ওটা ফ্রি ছিল। দে, বাকি 1000 টাকা আমাকে ফেরত দে। এমন কিপটামি করছিস কেন? তুই তো এমন ছিলি না। কোথায় আমি খালা হতে যাচ্ছি, আমাকে মিষ্টি খাওয়াবি, তা না করেও উল্টো টাকা ফেরত চাচ্ছিস। আমি বাবা এই 1000 টাকা ফেরত দিচ্ছি না। এই ফার্স্ট খালা হতে যাচ্ছি, ফিলটা একটু অন্যরকম হচ্ছে আর কি। তোকে তো। তৃপ্তি কিছু বুঝে ওঠার আগে সামিয়া তৃপ্তিকে নিচ থেকে ছাড়িয়ে দৌড় দিল। তৃপ্তির শরীরটা ভালো লাগছে না, হাত পা ভেঙে আসছে। না হলে এই মেয়ের পেছনে এখনই সে দৌড় দিল। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। তৃপ্তি বেডের উপর শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না তার। কি করে ঘুম আসবে? বিকেলে সামিয়া যে কথাগুলো বলে গেছে তাই ভেবে ঘুম হারাম হয়ে গেছে তৃপ্তির। শোন তৃপ্তি, আমি সব মানলাম, কিন্তু একবার তুই ভাব, তোর সন্তান যদি এই দুনিয়াতে আসে তাহলে ওকে কার পরিচয়ে মানুষ করবি? ওর বাবা কি হবে? কে নিবে তোর সন্তানের ভার? এটাও মানলাম তুই নিজেই তোর সন্তানকে চালাতে পারবি, কিন্তু বোঝার চেষ্টা কর, বাবা ছাড়া একটা সন্তানের জীবন অচল। স্কুলে যখন ওর বাবার পরিচয় চাইবে তখন কি করবি? পাড়া প্রতিবেশীরা যখন ওকে ওর বাবার পরিচয় জানতে চাইবে তখন কি করবি? ও তোকে প্রশ্ন করবে, বলবে আম্মু আমার আব্বুকে, তখন কি বলবি তুই? তোর সন্তান অসহায় হয়ে যাবে তৃপ্তি। সামিয়ার এই কথাগুলোই ভাবতে ভাবতে মাথা ফেটে যাচ্ছে তৃপ্তির। চট করে শোয়া থেকে উঠে বসলো তৃপ্তি। এরপর নিজের মনের ভেতর নিজে যুদ্ধ করতে লাগতো। একবার ভাবছে নিদ্রকে কল করবে, আরেকবার ভাবছে না, আমি কেন কল করব, ও নিজে কল করবে। কিন্তু শেষে তৃপ্তি নিজেই হার মানলো। না, আমার সন্তান অসহায় হবে না, তারও আব্বু হবে। আমার ফোন আমার ফোন করতে করতে ফোন খুঁজতে লাগলো তৃপ্তি। এবার ফোনটা খুঁজে হাতে নিয়ে পুরোনো সিম লাগালো। অতঃপর নেটওয়ার্ক নাম্বারে কল দিল, কিন্তু কল যাচ্ছে না।
কারণ দীর্ঘ 3 মাস ফোন থেকে সিম খুলে রেখে দেওয়ায় সিমটা বন্ধ হয়ে গেছে। তৃপ্তি জোরে নিঃশ্বাস ছেড়ে নতুন সিমের নাম্বার তুলে ফোন দিল। সাথে সাথে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। পুরোটা শোনার আগেই খট করে কল কেটে দিল তৃপ্তি। সিরিয়াস মুহূর্তে এরকম কথা শুনে গা জ্বলে উঠলো তার। আবারও কল করলো, আবারও একই কথা। এভাবে বেশ কয়েকবার ফোন দিল তৃপ্তি, কিন্তু প্রতিবারই সিম কোম্পানির মেয়েটা ফোন বন্ধ বলছে। তৃপ্তির এবার কান্না পেয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে কল করেছে তৃপ্তি, কিন্তু কল যাচ্ছেই না, বারবার বন্ধ বলছে। শেষে ফোনটা ছুঁড়ে বেডের একপাশে ফেলে দিল তৃপ্তি। এরপর নিজের পেটে হাত বুলিয়ে বলে উঠল, তোর আব্বুর কি একটুও ভালোবাসা ছিল না আমার জন্য? শুধুই কি তার দেহের চাহিদা ছিলাম? কেন আমার সাথে এমন করলো? কিন্তু তার ফোন তো কখনো অফ থাকে না, তাহলে এখন অফ কেন? আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা, এখন আমি কি করব? কথাগুলো বলে হু হু করে কেঁদে উঠল তৃপ্তি। কেটে গেছে আরো 2টা দিন। এই 2 দিনে তৃপ্তি সমানে কল করে গেছে নিত্র, আমেনা আর ফরহাদের ফোনে, কিন্তু কারো ফোনই কল যাচ্ছে না। তৃপ্তি বুঝতে পারছে না কি করবে। কেটে কেটে অবস্থা শেষ। বুজরুলের কাছে জিজ্ঞেস করলে তিনিও বলেন অনেকবার কল করেছেন, কিন্তু কারো ফোনে কল যাচ্ছে না। সালমারও একই কথা। শেষে সামিয়ার থেকে রাহুলের নাম্বার নিল তৃপ্তি। সামিয়া অনেকবার প্রশ্ন করেছিল কেন সে রাহুলের নাম্বার নিল, কিন্তু তৃপ্তি সামিয়াকে কিছুই বলেনি। নিজ রুমে বসে রাহুলের ফোনে কল করলো তৃপ্তি। সকাল 6টা বাজে সবে। রাহুল ঘুমিয়েছিল। ফোনের শব্দ কানে লাগতে ঘুম ভেঙে যায় ওর। ফোন হাতে নিয়ে অচেনা নাম্বার দেখে বিরক্ত হয়। পরক্ষণে আবারও কি মনে করে যেন তাড়াতাড়ি কল রিসিভ করলো। রাহুল ফোন কানে ধরতেই তৃপ্তি রাহুলকে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? অচেনা নাম্বারে মেয়েলি কণ্ঠ শুনে রাহুল শোয়া থেকে উঠে বসলো। রাহুল কিছু বলার আগে তৃপ্তি আবারও বলে উঠল, ভাইয়া আমি তৃপ্তি। তৃপ্তির নাম শুনে রাহুল ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এরপর শান্ত কণ্ঠে বলল, কেন কল করেছো? রাহুলের কথা শুনে তৃপ্তির খারাপ লাগলো, কিন্তু সেটা প্রকাশ না করে বলল, ভাইয়া বড় আম্মুর ফোনে কল যাচ্ছে না, বড় আব্বুর ফোনও কল যাচ্ছে না। আজ 2 দিন ধরে ট্রাই করছি, বারবার বন্ধ বলছে। আর নিদ্র ভাইয়ার ফোন? হেই স্টপ স্টপ। তৃপ্তির কথা শুনে চেঁচিয়ে উঠল রাহুল। এপাশে কেঁপে উঠল তৃপ্তি। রাহুল একটু থেকে বলতে শুরু করলো, তুমি মাত্র আজ 2 দিন ধরে ফোন করার চেষ্টা করছো, আর আমরা গত 3 মাস ধরে তোমার সাথে একটু কথা বলার ট্রাই করছি, বাট তোমার ফোন অফ। যতবারই কল করেছি ততবারই ফোন অফ পেয়েছি। তোমার বড় আব্বু না জানে কতবার ফোন করেছেন তোমাকে, বাট তোমার ফোন অফ। সামিয়ার কাছ থেকে জানতে পেরেছি তুমি নতুন সিম নাম্বার নিয়েছো। ওই সিমের নাম্বার আমি সামিয়ার কাছে চেয়েছি, কিন্তু কি হলো, সামিয়া আমাকে সোজা না করে দিল, তাও আবার হুমকি দিল তোমার নাম্বার দ্বিতীয়বার চাইলে আমার সাথে ব্রেকআপ করে দেবে। তুমি নাকি ওকে নাম্বার দিতে নিষেধ করেছো, তাই সাহস করে আর চাওয়া হয়নি। তোমার আব্বুর কাছে অনেকবার কল করেছি, কিন্তু যতবারই কল করেছি ততবারই উনি বিজি ছিলেন, কোনো না কোনো ফাংশনে ছিলেন উনি। পরে কথা বলবেন বলে কল কেটে দিতেন। পরে হয়তো ফাংশন শেষে তিনি ভুলে যেতেন। তোমাদের বাড়িতে যাবো ভেবেছিলাম, কিন্তু কোন পরিচয়ে যাবো বুঝতে পারিনি আমরা। বাদ দাও এসব, এখন বলো এতদিন পর কল করে কি জানতে চাচ্ছ? ওনারে বেঁচে আছে নাকি মরে গেছে? আরে উনারে এখনো বেঁচে আছে, তবে না থাকার মতো। এভাবে চলতে থাকলে হয়তো বেশি দিন বাঁচবে না। একদমে পুরো কথাগুলো বলে থামলো রাহুল। ফোনের এপাশে তৃপ্তির চোখ দুটো দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। অজানা ভয়ে এসে হানা দিল তৃপ্তির মনে। তৃপ্তি কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে বড় আম্মু আর আব্বুর? কি হয়নি তাই বলো, শুধু একটু ভুলের জন্য আজ তোমরা 2 জন 2খানে, আর মধ্যখানে পড়ে 2 জন মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আসলে ভুলটা আমাদেরই। শালার বন্ধু নামের কলঙ্ক আমরা। সেদিন যদি পার্টিতে ড্রিঙ্কস না রাখতাম তাহলে আজ এমন হতো না। নিদ্র আমাদের সাথে থাকতো, আর তুমি হয়তো এখানে থাকতে। রাহুলের শেষের কথা শুনে চেঁচিয়ে উঠল তৃপ্তি। মানে কি বলছেন ভাইয়া আপনি? নিদ্র ভাইয়া কোথায়? আর হেই স্টপ, অনেক নাটক করেছো, এবার ক্ষান্ত দাও। তৃপ্তিকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলল রাহুল। কেঁপে উঠল তৃপ্তি। সে বুঝতে পারছে না কি হচ্ছে। তৃপ্তি এবার পুরো কেঁদে দিয়ে বলল, প্লিজ ভাইয়া আমাকে একটু ক্লিয়ার করে বলবেন, আসলে কি হয়েছে? আমার মনটা যেন কেমন করছে। তৃপ্তির কান্না ভেজা কণ্ঠ রাহুলের মায়া হলো। রাহুল শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, সেদিন তুমি বাসা থেকে চলে যাওয়ার পর নিদ্র বাসা ছেড়ে চলে যায়। আমরা কেউ জানতাম না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু 1 সপ্তাহ পর সুমি যখন আঙ্কেল আর আন্টিকে কল করে দেশে ফিরিয়ে আনলো, তখন আমরা সব জানতে পারি। 1 সপ্তাহখানিক আগে যখন তোমরা বাস থেকে চলে গিয়েছিলে,
তখন গেটের দারোয়ানকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে নিদ্র বাসায় আছে কিনা। দারোয়ান আমাদের বলল নিদ্র কোথাও বেড়াতে গেছে। অনেকবার ফোন করেছি আমরা নিদ্রকে, কিন্তু ওর ফোন অফ। সপ্তাহখানিক পর সুমির থেকে দুটো কাগজ আর নিত্যর ফোন পাই আমরা। সুমি বলল কাগজ দুটো আর নিত্যর ফোনটা কি নিত্য রুমে পেয়েছে ও। কাগজগুলো পড়ে আমরা বুঝতে পারি যে নিদ্র আর তোমার মতো কিছু হয়েছে, যার জন্য তুমি বাসা থেকে চলে গেছো, আর নিদ্র বাড়ি থেকে চলে গেছে। আজ 3 মাস ধরে ওকে খুঁজছি আমরা, কিন্তু কোথাও পাচ্ছি না। অনলাইন, স্কুল, কলেজ, ভার্সিটির সব স্টুডেন্টদের কাছে নিত্যর পিক দিয়ে দিয়েছি, কিন্তু কেউ আজ পর্যন্ত খোঁজ এনে দিতে পারলো না। পুলিশ রিপোর্ট পর্যন্ত করেছেন আঙ্কেল, পুলিশরাও কোনো খোঁজ পাচ্ছেন না। হোয়াট? ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি বলছেন আপনি সব? চেঁচিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল তৃপ্তি। মাথার ওপর যেন গোটা আকাশটা ভেঙে পড়েছে। রাহুল গম্ভীর কণ্ঠে বলল, আমি ঠিকই বলছি, আজ 3 মাস হয়ে গেছে নিদ্র বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখন আমরা কেউ ওর কোনো খোঁজ পাইনি। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। ছেলেটার কিছু হয়েছে কিনা কে জানে। চারিদিকে তো আর শত্রুর অভাব নেই। রাখছি এখন। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, যা হয়েছে ভুলে যাও, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই বলে রাহুল কল কেটে দিল। এদিকে তৃপ্তি ধপ করে মেঝেতে পড়ে গেল। যখন চোখ দুটো খুললো তখন সালমাকে নিজের পাশে বসা দেখলো তৃপ্তি। তৃপ্তির চোখ খুলে দেখে সালমা বিচলিত হয়ে পড়ে। কি হয়েছে তোর মা? ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? সালমার কথা শুনে তৃপ্তির রাহুলের কথাগুলো মনে পড়ে গেল। হাওমাও করে সালমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো তৃপ্তি। সালমা আচমকা মেয়ের কান্না দেখে থতমত খেয়ে গেল। 2 হাতে মেয়েকে আগলে ধরলেন তিনি। মাথায় হাত বুলিয়ে চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে তোর মা? এমন করে কাঁদছিস কেন? সালমার কথা শুনে তৃপ্তি আরো জোরে জোরে কেঁদে উঠল। সালমা কিছু বুঝতেই পারছেন না। মেয়ের কান্না দেখে তিনি নিজেও কেঁদে দিলেন। অনেকটা সময় পর তৃপ্তি শান্ত হলো। শান্ত হয়ে সে আর দেরি করলো না, সালমাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। সালমা শুধু মেয়ের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। মেয়েটার কি হয়েছে তিনি বুঝতে পারছেন না। সকাল 8টা বাজে। গায়ে কালো বোরখা আর হিজাব নিকাব পরে রুম থেকে বেরিয়ে পড়ল তৃপ্তি। হাতে তার বড় একটা লাগেজ। তৃপ্তি নিচ তলায় নামতেই ডাইনিং টেবিলে বসে থাকা বজলুর আর সালমা অবাক দৃষ্টিতে তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তি লাগেজটা একপাশে রেখে ডাইনিং টেবিলের কাছে আসলো। সালমা কিছু বলার আগেই তৃপ্তি বলে উঠল, আমি ঢাকা যাবো আম্মু, আর এক্ষুনি। কি বলছিস তুই এসব? তুই না বললি আর কখনো ঢাকা যাবি না? সালমার কথার উত্তরে তৃপ্তি কিছু না বলে প্রথমে বজলুরের পাশ থেকে গাড়ির চাবির গোছা হাতে নিল। এরপর চাবির গোছা থেকে গাড়ির চাবিটা খুলতে খুলতে তৃপ্তি বলল, আমি তখন বলেছি ঢাকা যাব না, এখন বলছি যাব, মানে এক্ষুনি যাব। এই বলে তৃপ্তি গাড়ির চাবি নিয়ে লাগেজের কাছে আসলো। এরপর লাগেজটা টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। সালমা আর বজলু তাড়াতাড়ি মেয়ের পিছনে আসলো। তৃপ্তি গাড়ির পেছনের দরজা খুলে লাগেজটা কোনো মতে তুললো পিছনে। এরপর দরজা লাগিয়ে দিল। সালমা এসে মেয়ের হাত ধরে শক্ত করে ধরল। তৃপ্তি সালমার দিকে তাকালো। সালমা চোখ গরম করে বলল, তোকে স্বাধীনতা দিয়েছি বলে অনেক বেড়ে গেছিস। আগে আমার কথার উপরে একটা কথাও বলতি না, কিন্তু ঢাকা থেকে আসার পর তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস। বাড়ির সকল মানুষকে এড়িয়ে চলিস তুই, ঠিক মতো কথা বলিস না, আর এখন আবার ঢাকা ফিরে যেতে চাচ্ছিস। আমি তোকে কোথাও যেতে দেব না। এই বাড়ি থেকে তুই এক পাও আর বেরোতে পারবি না। তৃপ্তি ঝাড়া মেরে সালমার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিল। এরপর সালমার দিকে তৃপ্তি আঙুল তুলে বলল, আমাকে বাধা দিও না আম্মু, পরিণাম ভালো হবে না। আমি চাই না তোমাকে কষ্ট দিতে। আমার মাথা এখন ঠিক নেই, পাগল হয়ে যাচ্ছি আমি। প্লিজ আমাকে যেতে দাও। এই বলে তৃপ্তি গাড়ির দিকে ঘুরলো। সালমা আবারও টান মেরে মেয়েকে নিজের দিকে ঘোরালো। এদিকে বজলুরের ইমার্জেন্সি একটা কল আসছে। উনি ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেছেন। সালমা আবারও তৃপ্তিকে চোখ লাল করে বলল, তুই আমাকে বলছিস পরিণাম ভালো হবে না? এত বড় হয়ে গেছিস তুই। আম্মু, আমি তোমায় ছোট করতে চাই না, কষ্ট দিতে চাই না। প্লিজ আমার হাত ছাড়ো। ছাড়বো না। কি করবি তুই? তৃপ্তি আর কোনো উপায় পেল না। সে সালমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সালমা হতভম্ব হয়ে মাটিতে বসে রইল। হুশ আসতেই তাড়াতাড়ি গেটের কাছে আসলো সালমা। গাড়িটা এখনো একটু দেখা যাচ্ছে। জুকরে কেঁদে উঠলেন তিনি। মেয়ে ওনার হাত ফসকে বেরিয়ে গেছে, উনি ঢের বুঝতে পারছেন। বিকেল 5টা ছুঁই ছুঁই। এমন সময় 5তলা বাড়ির গেট দিয়ে গাড়ি ভেতর প্রবেশ করলো তৃপ্তি।
গাড়ি থেকে নেমে দারোয়ানকে লাগেজটা নিয়ে আসতে বলে। বাড়ির ভিতরের দিকে হুড়মুড়িয়ে ঢুকলো সে। ভিতরে এসে সামনে সোফার উপর বসে থাকা দুই মানবীকে চোখে পড়লো তৃপ্তির। দুজন কেমন যেন 3 মাসে শুকিয়ে গেছে। তৃপ্তি ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। চোখ দুটো দিয়ে বাঁধ ভেঙে পানি গড়িয়ে পড়ছে তৃপ্তির। ফরহাদ চমকে উঠলেন হঠাৎ তৃপ্তিকে দেখে। আমিনা চোখ বুজে ফরহাদের মুখে মাথা ঠেকিয়েছিলেন। কারো পায়ের শব্দ পেয়ে তিনি চোখ খুলে সামনে তাকালেন। তৃপ্তিকে দেখে তেতে উঠলেন আমিনা। ওনার পুরো গায়ে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ফরহাদের শার্টের কলার চেপে ধরে আমিনা রেগে চিৎকার করে উঠল, ফরহাদ, এই মেয়ে এখানে কেন? এই মেয়েকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। এই মেয়ে যদি আর 1 সেকেন্ডও এখানে থাকে তাহলে আমি একে খুন করব। তুমি একে বেরিয়ে যেতে বলছো না কেন? আমিনার কথা শুনে তৃপ্তি হাউমাউ করে কেঁদে আমিনার পা জড়িয়ে ধরল। আমি আর কোথাও যাব না। তোমরা এবার মারো কাটো, যা ইচ্ছা করো, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমিনা পা ঝাড়া মেরে তৃপ্তিকে নিজের পা থেকে ছাড়িয়ে নিলেন। এরপর তিনি দাঁড়িয়ে সেখান থেকে সরে এসে বললেন, একদম আমাকে ছবি না তুই। আমার ছেলেটাকে আমার থেকে দূরে করেছিস, এখন আবার কি জন্য এসেছিস তুই? আমরা মরে গেছি কিনা তা দেখার জন্য? আমিনার কথাগুলো তৃপ্তির বুকে তীরের মতো দিয়ে লাগলো। আরো জোরে কেঁদে উঠল তৃপ্তি। ফরহাদ আমিনাকে শান্ত করার চেষ্টা করছেন। প্লিজ আনু, শান্ত হও। মেয়েটা এত দূর পর্যন্ত জার্নি করে এসেছে। ফরহাদকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল আমিনা। একদম এই মেয়ের পক্ষ হয়ে কথা বলবে না তুমি। আমি এই মেয়ের পক্ষে কোনো সুপারিশ শুনতে চাই না। প্লিজ তুমি শান্ত হও, না হলে তোমার প্রেশার বেড়ে যাবে। ওকে আমি দেখছি, প্লিজ তুমি রুমে যাও। দেখছি না। এই মেয়ে আমার বাড়িতে থাকতে পারবে না, এটা আমার সাফ কথা। এই বলে আমিনা চলে গেল। তৃপ্তি এখনো মেঝেতে বসে কেঁদে যাচ্ছে। ফরহাদ তৃপ্তির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, দেখি এখানে উঠে বস। এই বলে ফরহাদ তৃপ্তিকে তুলে সোফার উপর বসালো। তৃপ্তি এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে। দারোয়ান লাগেজ ভেতরে রেখে চলে গেছে। সুমি নিচ তলায় নেমে আসলো। এই 3 মাস আমিনাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে সুমি। অনেক বুঝিয়েছে সে আমিনাকে যে নিদ্র একদিন না একদিন ফিরে আসবে। প্রতিদিন সন্ধ্যায় আমিনার সাথে কথা বলার জন্য নিচে আসে সুমি। আজও তার জন্য আসলো। কিন্তু আজ তৃপ্তিকে দেখে অবাক হলো সে। সুমি আস্তেই করে তৃপ্তির সামনে গিয়ে দাঁড়ালো। তৃপ্তির চোখ তুলে একবার সুমির দিকে তাকালো। এরপর আবারও ঠুকরে কেঁদে উঠলো। সুমি আস্তেই করে তৃপ্তির পাশে বসলো। ফরহাদ তৃপ্তির লাগেজটা নিয়ে উপরতলায় চলে গেল। ভুলটা যেমন নিদ্র ভাইয়া ছিল, ঠিক তেমনই ভুলটা তোমারও ছিল। একটু বিষয়টা যাচাই করার চেষ্টা করলে না? আমি তাকে যাচাই করেছি আপু, কিন্তু সে তো আমাকে ভুল প্রমাণ করলো। তখন আমি কি করব বলো? রাগ হচ্ছিল খুব, তার উপর নিজের উপরেও হচ্ছিল। তাই তো তাকে ছেড়ে চলে গেছি। কিন্তু সে বাড়ি থেকে চলে গেল কেন? তার তো বাড়িতে থাকার কথা। সুমির কথা শুনে কাঁদতে কাঁদতে বলল তৃপ্তি। সুমি তৃপ্তির হাত ধরে বসা দেখে দাঁড়িয়ে বলল, আমার সাথে এসো। এই বলে সুমি দোতলায় তৃপ্তিকে নিয়ে নিজের রুমে নিয়ে আসলো। তৃপ্তি রুমটার ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেল। কোনো কিছু পরিবর্তন হয়নি। 3 মাস আগে যেমন ছিল ঠিক এখনো তেমনই আছে। তৃপ্তি সুমির দিকে তাকালো। সুমি দরজার কাছে এসে বলল, সেই দিনের পর আর কেউ আসেনি এই রুমে। আচ্ছা তুমি থাকো, আমি একটু আসছি। এই বলে সুমি নিটোর রুম থেকে বেরিয়ে গেল। আর তৃপ্তি রুমের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ একটা বোতল চোখে পড়লো তৃপ্তির। বোতলটা মেঝেতে পড়ে আছে। তৃপ্তি সেটা হাতে তুলে নিল। বোতলটা ঘুরিয়ে দেখতে লাগলো সে। এমন সময় সুমির আবারও ফিরে আসলো। এরপর তৃপ্তির দিকে একটা কাগজ এগিয়ে দিল। তৃপ্তি অবাক হয়ে কাগজটা হাতে নিল। এটা তুমি পড়ো, তারপর সব বুঝতে পারবে। সুমির কথা শুনে তৃপ্তি কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলো। মৃদুর লেখা কাগজটা পুরো পড়া শেষ করে হাতের বোতলটা দেয়ালে ছুঁড়ে মারলো তৃপ্তি। হে আল্লাহ, এটা কি হলো? গগন কাঁপানো চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়তে নেয় তৃপ্তি। সুমি পাশ থেকে চাপতে জড়িয়ে ধরে তৃপ্তিকে। মেয়েটার একে তো দুর্বল শরীর, তার উপর এত প্রেশার না নিতে পেরে অজ্ঞান হয়ে গেছে। সুমি চিৎকার করে ফরহাদকে ডাকতে লাগলো। আঙ্কেল, আঙ্কেল, এইদিকে আসুন তাড়াতাড়ি। ফরহাদ তৃপ্তির চিৎকার শুনে নিজ রুমে থেকে বেরিয়ে আসছে। এখন সুমির চিৎকার শুনে উনি এক প্রকার দৌড়ে আসলেন। আমিনা রুমে ছিলেন। প্রথমে তৃপ্তির চিৎকার, পরে সুমির চিৎকার শুনে তিনি আর বসে থাকতে পারলেন না। ফরহাদের পিছু পিছু তিনিও আসলেন। নিটোর রুমে এসে সুমি তৃপ্তিকে জড়িয়ে ধরে আছে দেখলো ফরহাদ আর আমিনা। ওনারা কিছু বলার আগে সুমি বলল, আঙ্কেল, ও চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আসলে আমার ভুল হয়েছে। কাগজটা ওর হাতে এখন দেওয়া ঠিক হয়নি, আমি দিয়ে ভুল করে ফেলছি। ওকে ধরুন আঙ্কেল, রুমে নিয়ে শোয়াতে হবে। সুমির কথা শুনে ফরহাদ কিছু বলল না। উনি আর সুমি মিলে তৃপ্তিকে নিয়ে নিটোর রুম থেকে বের করে নিয়ে আসলো।
এরপর তৃপ্তি আগে যে রুমে থাকতো সেই রুমে তৃপ্তিকে নিয়ে আসলো ফরহাদ আর সুমি। বেডের ওপর শুয়ে দিয়ে ফরহাদ এক পাশে বসলো, সুমি বেডের আর এক পাশে গিয়ে বসলো। আমিনা ফরহাদের কাছে এসে বলল, তুমি রুম থেকে যাও, আমি দেখছি। ফরহাদ কিছু না বলে উঠে চলে গেল। আমিনা তৃপ্তির মাথার পাশে বসলেন। এরপর সুমির সাহায্যে তৃপ্তির গা থেকে বোরখা, হিজাব, নিকাব খুললেন তিনি। সেগুলো হাত থেকে সাইডে রেখে তৃপ্তির মুখের দিকে তাকালেন আমিনা। কলিজাটা মোচড় দিয়ে উঠলো না। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, চোখে পাতা দুটো যেন কালো মেঘে ঢেকে আছে, ঠোঁট দুটো শুকিয়ে আছে, দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমিনা তৃপ্তির বাম হাতে নিজের হাতে নিয়ে পলস চেক করলো। এরপর দুই চোখের পাতা টেনে দেখলেন তিনি। আমিনা সুমির দিকে তাকিয়ে বলল, তোমার আঙ্কেলকে ডেকে আনো, তাড়াতাড়ি যাও। আমিনার কথা শুনে সুমি চলে গেল। এদিকে আমিনা কান পাতলো তৃপ্তির পেটে। কিছু একটা অনুভব করার চেষ্টা করছেন তিনি। ফরহাদ রুমে আসতে আমিনা বলল, তাড়াতাড়ি ডক্টরকে কল করে আসতে বলো। আমিনার কথা শুনে চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে? সিরিয়াস কিছু? হসপিটালে নিয়ে যেতে হবে? আমিনা শত দুঃখের মাঝে মুচকে হাসলেন। ফরহাদ অবাক হয়ে তাকালো আমিনার দিকে। আজ গোটা 3 মাস পর আমিনার মুখে হাসি দেখছেন তিনি। ফরহাদ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সুমি এসে বসলো আমিনার সামনে। আন্টি, কি হয় ওর? বেশি সিরিয়াস কিছু নাকি? আমারই ভুল হয়েছে, কাগজটা ওকে এখন দেওয়া উচিত হয়নি আমার। আমিনা মুচকি হেসে বলে উঠলেন, সিরিয়াস কিছু না, তবে আমার কিছু একটা সন্দেহ হচ্ছে। ডক্টর আসলে সেটা ক্লিয়ার হবে। সুমি কিছু বুঝলো না আমিনা মুচকি হাসছে কেন। সে চুপচাপ বসে রইল। এদিকে ফরহাদ বাসা থেকে বেরিয়ে আসেন ডক্টর নিতে, কারণ ওনার ফোন হারিয়ে গেছে 2 মাস আগে। ফোন আর কেনা হয়ে ওঠেনি ওনার। আমিনার ফোন বন্ধ হয়ে আছে, সেটা দিয়েও আর কল করা হলো না। তাই তিনি নিজে ডক্টর নিতে আসলেন। ডক্টর নিয়ে বাড়িতে আবারও ফিরে আসলেন ফরহাদ। আমিনা এক মনে বসে কিছু ভাবছিল। ফরহাদ ডক্টর নিয়ে আসতে তিনি ডক্টরকে বললেন, ডক্টর দেখুন তো ওকে। আর আমিনা বলতে বলতে গিয়েও থেকে গেল। এরপর ফরহাদ আর সুমির দিকে তাকিয়ে আমিনা বলল, তোমরা বাইরে যাও, আমি না ডাকা পর্যন্ত আসবে না। ফরহাদ আর সুমি রুম থেকে বেরিয়ে গেল। আমিনা ডক্টরকে বলল, আমার কেন যেন মনে হচ্ছে ও প্রেগনেন্ট, একটু দেখুন তো। ডক্টর আমিনার কথা শুনে তৃপ্তির দিকে একবার তাকালো। এরপর নিজের যা টেস্ট করার তিনি করলেন। আমিনা একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ডক্টর একটা ইনজেকশন ওষুধ নিয়ে তৃপ্তির হাতে পুশ করে দিয়ে বললেন, আপনি খুব ইন্টেলিজেন্ট ম্যাডাম, ঠিকই ধরেছেন। ও প্রেগনেন্ট। মেয়েটা বোধহয় ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। একটু ভালো খাওয়া দাওয়া করান, অনেকটা দুর্বল ওর শরীর। ঘুমের ওষুধ দিয়ে দিলাম, অনেকটা সময় ধরে ঘুমাবে। এই বলে ডক্টর বসা থেকে উঠে দাঁড়ালো। আমিনা বাকরুদ্ধ হয়ে গেল ডক্টরের কথা শুনে। ডক্টর নিজের জিনিসপত্র নিয়ে তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল। আমিনা আস্তে করে তৃপ্তির মাথার পাশে বসলো। ফরহাদ ডক্টরকে বেরিয়ে আসতে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে। ডক্টর ফরহাদকে সবটা জানায়। ফরহাদ চমকে ওঠে ডক্টরের কথা শুনে। সুমিও চমকায়। পরক্ষণে সুমি খুশি হয়ে তৃপ্তির রুমে প্রবেশ করলো। রাত প্রায় 12টা বাজে। তৃপ্তি ঘুমে বিভোর হয়ে আছে। এখনো তার ঘুম ভাঙেনি। আমিনা তৃপ্তির পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ফরহাদ নিজ রুমে গিয়ে শুয়ে পড়েছেন। তৃপ্তি ঘুমের মধ্যে আড়ামোড়া দিয়ে আমিনার দিকে ফিরে আমিনাকে জড়িয়ে ধরলো। এরপর আমিনার বুকে মুখ গুজে এক পা তুলে দিল আমিনার গায়ের উপর। আমিনা মুচকি হেসে আগলে নিলেন তৃপ্তিকে। প্রথমে তৃপ্তিকে হঠাৎ দেখে ওনার প্রচন্ড রাগ হয়েছে, কিন্তু এখন ওনার সব রাগ হাওয়া হয়ে গেছে। মেয়েটার কপালে অধর জোড়া ছুঁয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলেন তিনি। মেয়েটা কম কষ্ট পায়নি, তিনি বেশ বুঝতে পারছেন। বজলু ফোন করেছিলেন তৃপ্তির ফোনে। আমিনা শুধু ফোনটা ধরে বলেছে তৃপ্তি ঠিক মতো ওনাদের কাছে আসছে। বজলুর আরো কয়েকটা প্রশ্ন করেছিল আমিনাকে, কিন্তু আমিনা আর কোনো উত্তর দেয়নি।